হ্যালো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে একটি গল্প শোনাবো। গল্পটি হচ্ছে হাতের তালুতে লোম নেই কেন। বাদশাহ আকবর মাঝে মাঝে তার সভাসদদের উদ্ভট প্রশ্ন করতেন। তিনি একদিন জানতে চাইলেন, আচ্ছা, হাতের তালুতে লোম হয় না কেন? এ যেমন ধরো না, আমার হাতের তালুতে কোনো লোম নেই কেন? এই প্রশ্ন শুনে সভাসদরা ওর মুখের দিকে তাকাতে লাগলো। কেউ কোনো উত্তর দিতে পারল না। তখন বীরবল সবিনয়ে বলল, জাহাঁপনা, আপনি সারা জীবন অনেক দান করেছেন এবং আত্মতৃপ্তিতে নিজের এক হাতের তালু দিয়ে অন্য হাতের তালু ঘষেছেন, তাই আপনার হাতের তালুতে লোম গজায়নি। বাদশাহ বললেন, তা আমি না হয় আত্মতৃপ্তিতে দুই হাত ঘষেছি বলে তালুতে লোম গজায়নি, কিন্তু তোমার হাতের তালুতে লোম গজায়নি কেন? বীরবল বলল, জাহাঁপনা, আমিও তো আপনার কাছ থেকে দান গ্রহণ করেছি আর কৃতজ্ঞতা জানাতে হাতে হাত ঘষেছি, তাই আমার হাতের তালুতে লোম গজায়নি। বাদশাহ বললেন, বেশ বলেছ, কিন্তু এখানে তুমি আমি ছাড়াও অন্যরাও সভা সদস্য রয়েছে, তাদের হাতে তালুতে লোম গজায়নি কেন? বীরবল চমকে হেসে বলল, জাহাঁপনা, আপনি আমায় অন্যান্য সভাসদের থেকে বেশি ভালোবাসতেন আর অনেক বেশি জিনিস উপহার দেন। এই জন্য তারা আমার হিংসা করে আর রাগে নিজেদের হাত ঘষে, ফলে তাদের হাতেও তালুতে লোম গজায়নি। ব্যাককেল। বাদশাহ আকবর মাঝে মাঝে বীরবলের কাছে নানা অন্যায় আবদার করতেন। একদিন তিনি বললেন, শোনো বীরবল, যেখান থেকে পারো আমাকে ষাঁড়ের দুধ এনে দাও, আর যদি না পারো তাহলে তোমার আমি শুলে চড়াবো। বীরবল তো শুনে অবাক, ষাঁড়ের দুধ, এ কী করে সম্ভব? যাই হোক, বাড়ি এসে অনেক ভাবনা চিন্তা করে সে স্ত্রীকে বলল, শোনো, আজ রাত সবাই যখন ঘুমিয়ে পড়বে, তুমি তখন রাজবাড়িতে গিয়ে খুব জোরে জোরে শব্দ করে কাপড় কাচবে। তারপর কি করতে হবে তা ভালো করে বুঝিয়ে দিল। বীরবলের কথা মতো তার স্ত্রী মাঝরাতে রাজবাড়িতে গিয়ে কাপড় কাচতে লাগলো। কাপড় কাচার শব্দে বাদশার ঘুম ভেঙে গেল। তিনি চেঁচিয়ে বললেন, এই কে আসিস? দেখ তো কোন ব্যাককেলটা এত রাতে কাপড় কাচতে বসেছে, শিগগিরই তাকে ধরে নিয়ে আয়। রক্ষীরা সঙ্গে সঙ্গে গিয়ে বীরবলের স্ত্রীকে ধরে নিয়ে এলো। বাদশা খুব রেগে জিজ্ঞাসা করেন, তুমি কি সারাদিন কাপড় কাচার আর সময় পেলে না? এই তো রাতে সবার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে কাপড় কাচতে বসেছ।
বীরবলের স্ত্রী কাঁদ কাঁদ হয়ে বলল, কি করবো জাহাপানা, কাল আমার স্বামীর একটি সন্তান হয়েছে, তাই সারাদিন একদমই সময় পাইনি, সব কাজ তো আমাকেই করতে হয়। বাদশাহ একবার খুব এগিয়ে বললেন, মাঝরাতে আমার সঙ্গে মশকরা করা হচ্ছে, মানুষের আবার সন্তান হয় নাকি? বীরবলের স্ত্রী বলল, ষাঁড়ে যদি দুধ দিতে পারে তবে এটা না হয় কি আছে? আকবর এবার বীরবলের স্ত্রীকে চিনতে পারলেন এবং পরদিন রাজসভা ডেকে বীরবলকে প্রচুর পুরস্কার দিলেন। তোতা পাখি। বীরবল কেবল বাদশাহকে নানা বিপদ থেকে উদ্ধার করত না, যে কেউ বিপদে পড়লে বীরবলের কাছে ছুটে আসত। একদিন আকবরের সভাসদেনের একজন প্রায় কাঁদ কাঁদ হয়ে বীরবলের কাছে এসে বলল, বীরবল, আমায় এই যাত্রায় বাঁচাও, একমাত্র তুমি আমায় বাঁচাতে পারো। বীরবল বলল, কি হয়েছে সব খুলে বলো। আজ থেকে প্রায় মাসখানেক আগে সম্রাট আকবর আমাকে একটি তোতা পাখি দিয়ে বলেছিলেন, তোমার উপর ভার দিলাম পাখিটার দেখাশোনা করার। মনে রেখো, পাখিটা খুব ভালো জাতের, কিন্তু সে এসে আমায় খবর দেবে যে পাখিটা বেঁচে নেই, আমি তাকে শুলে দেব। আমি 1 মাস সাধ্যমতো পাখিটার সেবা যত্ন করেছি, কিন্তু গতকাল পাখিটা মারা গেছে। বীরবল বলল, এই সামান্য ব্যাপার, তুমি কোনো চিন্তা করো না, খবরটা আমি বাদশাহকে দেব। অথচ তারপর বীরবল বাদশার কাছে এসে বলল, হুজুর, মনে আছে আপনি এক সভাসদনে একটা তোতা পাখি দিয়েছিলেন? পাখিটা সত্যি তৃপ্ত। আমি আজ ওকে দেখতে গিয়েছিলাম, দেখি পাখিটা আকাশের দিকে মুখ তুলে চোখ বুজে ধ্যান করছে। কথাটা শুনে বাদশা খুব অবাক হলেন। তিনি খুবই বীরবলকে নিয়ে পাখিটা দেখতে গেলেন। পাখিটা দেখে বাদশা বুঝতে পারলেন যে ও মারা গেছে। তিনি বীরবলকে বললেন, তুমি ভালো করেই জানো যে পাখিটা মারা গেছে, তো আমার সঙ্গে রসিকতা করলে? বীরবল বলল, হুজুর, তা আমি জানতাম বটে, কিন্তু আমি তো শুনে চললে চাইনি। আকবর এবার বুঝলেন সেই সভাসদনে কি করে বলেছিলেন। তিনি খুশি হয়ে বীরবলকে বললেন, সাবাস বীরবল, তুমি অন্য একজনের মাথা বাঁচিয়েছ আর আমাকে একটা ভুলের হাত থেকে রেহাই দিয়েছ। বীরবলের বুদ্ধি। বীরবলের চারিদিকে খুব নামডাক। তুরস্কের সুলতান আকবরের কাছে একটি চিঠি পাঠালেন, জনশ্রুতি, আপনার প্রধান পাচিশদ বীরবল খুবই
বিদ্বান ও বুদ্ধিমান। আমি একবার তার সঙ্গে দেখা করতে চাই। আপনি অনুগ্রহপূর্বক যদি তাকে আমার এখানে পাঠিয়ে দেন তাহলে বাধিত হব। তুরস্কের সুলতানের চিঠি পেয়ে আকবর খুব খুশি হলেন। তিনি তখনই বীরবলকে তুরস্কে পাঠিয়ে দিলেন। তুরস্কের সুলতান বীরবলকে বোকা বানানোর জন্য সিংহাসনে না বসে অন্যান্য সভাসদের মতো একই পোশাকে সবার সঙ্গে মিলে বসলেন। তারপর বীরবল সভাগৃহে প্রবেশ করল। কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে সে সোজা সুলতানের সামনে গিয়ে তাকে নমস্কার করল। সুলতান খুব অবাক হয়ে বীরবলকে জিজ্ঞেস করলেন, আপনি কি আগে কখনো আমাকে দেখেছেন নাকি? বীরবল বলল, না হুজুর। সুলতান বললেন, তাহলে আমায় আপনি চিনলেন কি করে? বীরবল মুচকি হেসে বলল, আমি সভাগৃহে প্রবেশ করেই দেখলাম আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, কিন্তু বাকি সবাই আপনার দিকে তাকিয়ে আছে। তাতেই তো আপনাকে আমি চিনতে পারলাম। বীরবলের বুদ্ধিতে সুলতান খুব খুশি হলেন। তিনি তাকে প্রচুর অর্থ পুরস্কার দিলেন। বাদশার ভাগ্য গণনা। সম্রাট আকবরের খুব ইচ্ছা ছিল তার ভবিষ্যৎ সম্বন্ধ জানবেন। একদিন তিনি এক জ্যোতিষীকে ধরে এনে জিজ্ঞাসা করলেন, বলুন তো আমি আর কতদিন বাঁচব? জ্যোতিষী বাদশার হাত দেখে তারপর অনেক গণনা করে বললেন, হুজুর, আপনার মাত্র 3 বছর। একটাই বাদশা খুব মনমরা হয়ে চুপ করে বসে রইলেন। বাদশার অবস্থা দেখে বীরবল তখন জ্যোতিষীকে বললেন, আচ্ছা, আপনি আর কতদিন বাঁচবেন? জ্যোতিষী মাটিতে ছক কেটে গণনা করে বললেন, আমি আরো 25 বছর বাঁচব। বীরবল সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে জ্যোতিষীর শিরচ্ছেদ করলেন। সে তখনই মারা গেল। তারপর বাদশাকে বললেন, দেখলেন তো হুজুর, জ্যোতিষীর গণনা কথাটা ভুল। বকশিদের বকরা। বীরবল একদিন অসময়ে প্রসাদে যেতে দ্বাররক্ষক বাধা দিয়ে বলল, এখন ভেতরে যাওয়ার কোনো হুকুম নেই। বীরবল বলল, আচ্ছা, এখন আমায় যেতে দাও। যা বকশিস পাবো তার অর্ধেক আজ তোমায় দেব। এবার দ্বাররক্ষক তাকে ভেতরে যেতে দিল, কিন্তু অগ্রমহরে দ্বাররক্ষক তাকে আবার বাধা দিল। বীরবল তাকেও আভাস দিল, আজ যা বকশিস পাবে তার অর্ধেক তাকে দেবে। এরপর বীরবল আকবরের সঙ্গে দেখা করে তাকে একটি কবিতা শোনাল। আকবর খুশি হয়ে তাকে 100 স্বর্ণমুদ্রা বকশিস দিলেন। বীরবল বলল, হুজুর, আজ এই বকশিস দিলে হবে না। 100 স্বর্ণমুদ্রার পরিবর্তে আমায় 100 বেতাঘাত করতে হবে। আকবর বুঝলেন নিশ্চয়ই এর পিছনে কোনো উদ্দেশ্য আছে। তিনি সেই আদেশই দিলেন।
খোতার বীরবদলকে বেতাঘাত করতে গেল। বীরবল বলল, দাঁড়াও, আজ আমায় বকশিসের আরও দুজন অংশধারী সঙ্গে আছে। বীরবল তখন বাদশাকে সব কথা বললেন। বাদশা 2 রক্ষককে 50টা করে বেতাঘাত আদেশ দিলেন। দ্রব্য সৈন্য। বাদশা আকবরের সবাই এক পণ্ডিত এসে গর্বের সঙ্গে বললেন, হুজুর, আমি বুদ্ধিতে পৃথিবী জয় করেছি। আজ পর্যন্ত কোনো পণ্ডিতই আমাকে পরাজিত করতে পারেনি। আপনার সবাই নাকি অনেক নামকরা পণ্ডিত আছে। আমি তাদের 3টি প্রশ্ন করব। যদি সঠিক উত্তর পাই